নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 26/11 মাস্টার মাইন্ড তাউর রহমানকে অবশেষে দিল্লিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে ভারত সরকার। এনআইএর হেফাজতে থাকবেন, টানা শুনানি হবে এবং গোয়েন্দারা আশা করছেন যে 26/11 ষড়যন্ত্রের পিছনে আর কোন কোন কুশীলব ছিল সেই কুশীলবদের নাম তারা জানতে পারবে। রানার বাল্যবন্ধু ডেভিড কোলম্যান হেডলি, যার মা আমেরিকান বাবা পাকিস্তানি, তিনি আমেরিকায় 35 বছরের সাজা ভোগ করছেন। রানার সাজার মেয়াদ ছিল 15 বছর। কয়েক মাসের মধ্যে সেই সাজার মেয়াদ সে কাটিয়ে ফেলত এবং মুক্ত হয়ে যেত। ভারত সরকার দীর্ঘদিন ধরে তার প্রত্যর্পণ চাইছে এবং এই প্রক্রিয়াটা 2009-10 দ্বিতীয় ইউপিএ জমানাতেই শুরু হয়েছিল। তো অবশেষে সাফল্য পেল 2025 সালের এপ্রিল মাসে। দীর্ঘ 17 বছরের অপেক্ষা। দেখুন, এই রানা আদতে পাকিস্তানি। পড়াশোনা লাহোরে ডাক্তার হয়েছিল, সেনাবাহিনীর ডাক্তার ছিল, তারপরে চাকরি ছেড়ে দিয়ে কানাডা চলে যায়, তারপরে আমেরিকায় স্বাভাবিকভাবে কানাডার নাগরিকত্ব পায়, আমেরিকায় অভিবাসন সংক্রান্ত ব্যবসা ফেঁদে বসে, হালাল স্লটার হাউস তৈরি করে এবং সে যে জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ সেটা ক্রমেই প্রকাশ পায়। যেমন ডেনমার্কের একটি সংবাদপত্রে ঈশ্বর বিরোধিতার অভিযোগ উঠেছিল সংবাদপত্রের বিরুদ্ধে। সেই সংবাদপত্রের কর্মীদের গলা কেটে খুন করার নিদান দিয়েছিল জঙ্গিরা এবং তাতেও সাহায্য করেছিল এই রানা। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কিন্তু ডিনাই করেছে যে রানার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সে 20 বছর ধরে কানাডার নাগরিক, সে পাকিস্তানি পাসপোর্টও রিনিউ করেন এবং পাকিস্তানি নাগরিকত্বও ছেড়ে দিয়েছে। এসব কথা বললে তো আর চিড়ে ভিজবে না, কারণ রানার সহযোগী হেডলি, সে লস্করে তৈবার প্রশিক্ষণ নিয়েছিল, হরকতুল জিহাদি ইসলাম বা হুজি তারও প্রশিক্ষণ নিয়েছিল এবং নিয়ে সে বম্বেতে অফিস করে। সেটা একটা শোপিস ছিল রানার উদ্যোগে এবং সেখানে কিভাবে ভারতে সন্ত্রাসী কাজকর্ম করা যায় সে সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ করেছিল। তারপর তো হলো 26/11 ঘটনা। 166 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, তার মধ্যে আমেরিকান ছিলেন, ইসরায়েলের মানুষ ছিলেন, ভারতীয়রা ছিলেন। সে এক অভিশপ্ত দিন, এখনো ভাবলে ভারতবাসীর কাঁটা দেয়। তো আমাদের বিরুদ্ধে পাকিস্তান তো 1000 বছর যুদ্ধ করবে বলেছিল। সরাসরি যুদ্ধ করলে তো শোচনীয় পরাজয়ের সম্মুখীন হবে, তাই ছায়াযুদ্ধ, টেররিস্টদের দিয়ে ভারতকে রক্তাক্ত করার, ভারতের নাগরিকদের খুন করার উদ্যোগ পাকিস্তান তার জন্মলগ্ন থেকে নিয়ে আসছে। এখন পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা আশা করছি আরো স্পষ্ট হবে বিশ্বের সামনে যখন রানাকে এনআইএর আধিকারিকরা জেরা করবেন। পাকিস্তান সেনাবাহিনী, আইএসআই এর কোন কোন কর্তা নেপথ্যে ছিলেন 26/11 হামলার পিছনে, সেগুলো আশা করি বিশ্ববাসী জানতে পারবে। আমি রানার কথা বললাম কেন? দেখুন, রানাকে আমরা শেষ পর্যন্ত ভারতের মাটিতে আনতে পেরেছি। হাফিজ সঈদকেও আমরা কিন্তু রিয়াত করব না, ও বরাত জোরে বেঁচে আছে। লস্করে তৈবার একজন তহবিল সংগ্রাহক করাচিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন। দেখুন, এটাই হচ্ছে উপরওয়ালার বিধান। আপনি যদি ভারতবর্ষকে রক্তাক্ত করেন, ভারতের মানুষকে খুন করার পরিকল্পনা করেন, ঈশ্বর আপনাকেও রেয়াত করবেন না। শুনেছি হাফিজ সঈদের কিডনি বিকল, পাক বাহিনী তাকে নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছে, কিন্তু ওই ঈশ্বরের তো বিধান আছে, শাস্তি হাফিজ সঈদকে পেতেই হবে। তার একজন সহকারী কয়েকদিন আগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা পাকিস্তানের মাটিতে খুন হয়েছিলেন
এবং যাকে পাকিস্তান সেনাবাহিনী এবং লস্করের নিজস্ব বাহিনী নিরাপত্তা দিত। ওই কথা আছে না, পাপ বাপকে ছাড়ে না। এখন প্রশ্ন হলো যে পাকিস্তান তো দীর্ঘদিন ধরেই এই কাজটা করে আসছে। আমরা পাকিস্তানকে বলি সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। কিন্তু বাংলাদেশ, যেখানে জঙ্গি জেহাদিরা প্রকাশ্যে আস্ফালন করছে এবং পাকিস্তানের সঙ্গে নৈকট্য বাড়াচ্ছে, সেখানেও জসিমউদ্দিন রহমানির মতো জঙ্গিকে ইউনূসের অন্তর্বর্তী সরকার ছেড়ে দিয়েছে। এবং শুধু জসিমউদ্দিন রহমানি নয়, এরকম 100 জন কুখ্যাত সন্ত্রাসীকে তারা ছেড়ে দিয়েছে। তারা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কথাবার্তা বলছে, ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে। এবং আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল সক্রিয় আছে, তাদের কয়েকজনকে ধরা হয়েছে। ওই যে শার্প শেখ নাকি, যে হরিয়ারপাড়া থেকে যাকে ধরা হয়েছে, আসাম থেকে ধরা হয়েছে, কেরল থেকে ধরা হয়েছে, এই নেটওয়ার্ক এখানে সক্রিয় আছে। তো বাংলাদেশকে আমরা মনে করছি এখন একটা জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদকে সমর্থন দিচ্ছে, প্রচ্ছন্ন নয় প্রকাশ্যে। এবং জঙ্গি জেহাদিরা আস্ফালন করছে, তারা ভারতকে টুকরো করার হুমকি দিচ্ছে। ইউনূস সবকিছু দেখেও চোখে ঠুলি পড়ে আছেন। ইউনূস চোখে ঠুলি পড়ে থাকতে পারেন, কিন্তু আমরা তো আর চোখে ঠুলি পড়ে থাকতে পারি না, কারণ 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। এবং ভারত ও বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। সেই সীমান্ত এখনো পুরোটাকে আমরা সুরক্ষিত করতে পারিনি, তার জন্য নানা কারণে সেগুলো আটকে আছে, জমি সমস্যা ইত্যাদি রয়েছে। কিন্তু বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার যে তাদের কোর্স কালেকশন করবে না, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। তা না হলে কেউ লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপ, যেখানে চিকেন নেকের থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে, সেখানে পাক বাহিনী এবং চীনা সহায়তায় সেখানে একটা এয়ার স্ট্রিপ নির্মাণ করার চেষ্টা করে পাকিস্তান। এই বাংলাদেশ এয়ারফোর্সের কিছু লোক পাকিস্তানে গিয়ে ট্রেনিং পর্যন্ত নিয়ে আসছেন। আইএসআই ডিজিকে রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের বিদেশ মন্ত্রী, বর্তমানে সেখানকার উপপ্রধানমন্ত্রী ইশাক ডার আসছেন। কয়েকদিনের মধ্যে ইউনূসও ইসলামাবাদে যেতে পারেন। তাহলে পাকিস্তানের সঙ্গে যারা মাখামাখি করবে, পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদ রপ্তানি করার যে নীতি, সেই নীতি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ পাকিস্তান সংগঠিত করবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। there is no denying the fact, এটাই বাস্তব এবং সেই প্রক্রিয়া চলছে। সেজন্য আমরা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি। এর পিছনে অন্যতম একটা কারণ আছে যে কন্টেনারগুলো বাংলাদেশ থেকে ঢুকে ভারতের বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে যায়। সেই কন্টেনারে নিষিদ্ধ মাদক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, থাকতেই পারে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে, যেখানে ভারত বিরোধিতার স্বর ক্রমশ উচ্চগ্রামে উঠছে, যেখানে ইউনূসের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, ইউনূসের সহকারী, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ যখন একটা নতুন মানচিত্র প্রকাশ করে, ভারতের একটা অংশকে নতুন বাংলাদেশের মানচিত্র হিসাবে দেখায় এবং তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি ইউনূসের সরকার, তখন বুঝতেই হয় যে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের সরকার এবং তারা বাংলাদেশের সীমান্ত থেকে সন্ত্রাস ভারতে রপ্তানি করতে চাইছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু তাতে খুব একটা সুবিধা হবে না। পাকিস্তান তো অনেক চেষ্টা করেছে, হানা দিয়েছে, চোরাগোপ্তা হানা দিচ্ছে, এখনো দিচ্ছে, কাশ্মীরে অশান্তি সৃষ্টি করতে চাইছে। 2024 সালে কাশ্মীরে একজন যুবক সন্ত্রাসবাদী দলের নাম লেখায়নি। কিন্তু আমাদের উদ্বেগ আছে বাংলাদেশকে নিয়ে। আপনারা কি ভাবছেন যে জসিমউদ্দিন রহমানি এরকম বলেই যাবেন
ইউনূসের সরকার চোখ বুজে থাকলে আমরা চোখ বুজে থাকবো? হাফিজ সৈয়দ লুকিয়ে আছেন, কিন্তু তার সহযোগীদের কি করুণ পরিণতি হচ্ছে উপরওয়ালার, এ কি লীলা? যারা ভারতের দিকে আঙুল তুলবে, যারা ভারতকে রক্তাক্ত করার নোংরা ষড়যন্ত্র করবে, তাদের পরিণতি একই রকম হবে। পালাতে পারবে না। গর্তে ঢুকে থাকলেও আমরা সেখান থেকে বার করব। এবং পাকিস্তানের সঙ্গে এই মাখামাখির জন্যই আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছি। একটা তো বলেছিলাম না, ইয়ে তো পয়লা ঝাঁকি হয়, কাশি মতুরা বাকি হয়। ট্রান্সশিপমেন্ট হচ্ছে একটা ছোট্ট ধাক্কা। এরপর আন্তর্জাতিক স্তরে জনমত গঠন করা হবে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। 3, বাংলাদেশের উপর আমেরিকা সহ অন্যান্য দেশগুলো যাতে আর্থিক নিষেধাজ্ঞা চাপায়, তার জন্য আন্তর্জাতিক মহলে অনেকে সরব হবে। কারণ একটা জঙ্গি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূল আদর্শই হচ্ছে পড়শিকে রক্তাক্ত করা। তখন আমরা আর শান্তির ললিত বাণী তো শোনাতে পারি না। আবার বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা তাদের বন্ধু, তাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই সন্ত্রাসীদের মদত দিচ্ছে, সেখানে আমাদের জিরো টলারেন্স। কেউ লুকিয়ে থাকতে পারবে না। অনেকে ভাবছেন যে অন্তর্বর্তী সরকার আছে, জঙ্গিদের সরকার, তাই জঙ্গিবাদ আস্ফালন করবে, কেউ কিছু বলবে না। ইউনূসের সরকার যে কোনো ব্যবস্থা নেবে না তা নিয়ে আমরা 16 আনার উপর 18 আনা নিশ্চিত। কিন্তু আমাদের নিরাপত্তা আমাদের দেখতে হবে। তাই প্রয়োজনে ওই জঙ্গি জিহাদিদের ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা আমরা রাখি এবং তাদের পরিকাঠামো ধ্বংস করার ক্ষমতা আমরা রাখি। দেখবেন লস্করে তৈবা, হরকতুল জিহাদি ইসলাম বা হুজি, এদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। যেভাবে আমেরিকা এবং ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, হুতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, ঠিক সেভাবেই লস্করে তৈবা, হুজি, আনসার আল্লাহ বাংলা, এদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু সময় লাগবে। আমরা তো রানাকে আনতে আমাদের 17 বছর লেগেছিল। সে আমেরিকার জেলে বন্দী ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ভারতের মাটিতে এনে বিচারের মুখোমুখি তো আমরা দাঁড় করাতে পেরেছি। তাই যে সমস্ত জঙ্গি জিহাদিদের বাংলাদেশ মুক্তি দিয়েছে জেল থেকে অন্তর্বর্তী সরকার, তারা যেন মনে না করেন যে এমনি করেই যায়, যদি দিন যাক না, এমনি করে দিন আপনাদের যাবে না। আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ভারতের দিকে চোখ রাঙিয়েছেন তো, বেশি দিন এসব করতে পারবেন না। এসব বাঁদরামি বরদাস্ত হবে না। যতই আপনাদের পিছনে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থন থাকুক না কেন, কিভাবে জঙ্গিবাদের মাথা ভেঙে দিতে হয় আমরা চাই। দেখুন, বাংলাদেশকে কেন জঙ্গি রাষ্ট্র বলবো না? এই যে মঙ্গল শোভাযাত্রাটা আবহমানকালে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো। ওখানে র্যাডিক্যালরা বলছে মঙ্গল শব্দটা রাখা যাবে না, ওটা নাকি ইসলাম বিরোধী। 39 বছর ধরে এটা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষঙ্গ আয়োজন করে। মানে যে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ অসাম্প্রদায়িক অনুষ্ঠান বাংলাদেশে জঙ্গি জিহাদিরা সম্পন্ন করতে দেবে না। সবকিছুই তারা মনে করছে ইসলাম বিরোধী। তাহলে 39 বছর ধরে যেটা সুষ্ঠুভাবে সম্পাদন হলো, 40তম বর্ষে এসে কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে মঙ্গল শোভাযাত্রার নাম বদল করার জন্য তৎপরতা হবে? জঙ্গিরা চাপ দিচ্ছে। এবং আমার ধারণা যে ইউনূসের সরকার সেই চাপের কাছে নথি স্বীকার করবে। কারণ ইউনূস সরকারের মধ্যেই এমন কিছু এলিমেন্ট আছে যারা হিজবুত তাহরির সহ ওই র্যাডিক্যাল ইসলামের পৃষ্ঠপোষক। মাহফুজের কথা আমি তো বলেইছি। আরেকজন আছে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি, যিনি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। এই তো প্রকাশ্যে দুজন জঙ্গি ইউনূসের অন্তর্বর্তী সরকারে আছে।
তাহলে সেই সরকারকে আমরা জঙ্গি সরকার বলবো না? কি বলবো? কি বলবো বলুন? যারা পাকিস্তানের সঙ্গে মাখামাখি করবে তাদেরকেও আমরা এক বন্ধনীতে রাখবো। পাকিস্তানের মাটিতে সরকারি মদতে, সেনার মদতে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়। বাংলাদেশেও ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশকে আমরা এক বন্ধনীতে রাখছি। পাকিস্তানের জঙ্গি জিহাদিদের এবং তাদের পরিকাঠামোকে খতম করতে যে উদ্যোগ ভারত সরকার নেয়, বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কাউকে স্পেয়ার করা হবে না। যারা ভারতের দিকে চোখ তুলে তাকাবে, চোখ রাঙাবে, ভারতকে রক্তাক্ত করার হুমকি দেবে, চিকেন নেকে হামলা চালানোর পরিকল্পনা করে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করবে, তাদের ক্ষমা নেই। তাদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা। ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল, এটা জাস্ট একটা টোকা, বাজিয়ে দেখা। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করে। আমাদের একটাই কনসার্ন, বাংলাদেশের মাটি যেন ভারত বিরোধী জঙ্গিদের অবাধ বিচরণের ক্ষেত্র না হয়ে ওঠে। জঙ্গিরা সক্রিয়, আমরা নজর রাখছি, আমরা চাপ দিচ্ছি, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু জঙ্গিদের সমর্থনে আছে, তাই তারা কার্যকরী কোনো ভূমিকা নেবে বলে আমাদের মনে হয় না। তাই নিজেদের সুরক্ষা, নিজেদের 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সেই উদ্যোগ শুরু হয়ে গেছে। আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা জঙ্গিবাদের মাথা ভেঙে গড়িয়ে দিচ্ছি।